হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের আজকের এই ভিডিওতে অনেক অনেক স্বাগত। তোমরা যারা ক্লাস 11 এ পড়ছো তারা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম কিন্তু আগামী মাস থেকেই শুরু হতে চলেছে। তো পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই, তোমরা জোর কদমে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামটা সম্পূর্ণ এমসিকিউ প্যাটার্নে হতে চলেছে, সুতরাং তোমরা রিভিশনটাকে কিন্তু একটু অন্যরকম ভাবে চালাবে। বারবার বারবার করে থিওরি প্র্যাকটিস না করে তোমরা কিন্তু কোশ্চেন সলভের মাধ্যমে থিওরিগুলোকে প্র্যাকটিস করো। ঠিক আছে? যত বেশি কোশ্চেন তোমরা সলভ করতে পারবে, তত তোমাদের প্রবলেম সলভিং স্কিল কিন্তু তোমাদের মধ্যে ডেভেলপ হবে, আর এই স্কিলটাই কিন্তু তোমাদের এখন পরীক্ষায় কাজে লাগবে। ঠিক আছে? তো আমি ভেবেছি আমার এই চ্যানেলে তোমাদের ফিজিক্সের জন্য মোটামুটি বেশ কয়েকটা প্র্যাকটিস সেট তোমাদের আমি করিয়ে দেব। একটা করে প্র্যাকটিস সেট আমি করাবো, আর একটা করে প্র্যাকটিস সেট তোমাদেরকে আমি এই চ্যানেলে মক টেস্ট হিসাবে দেব। ঠিক আছে? তো সেইভাবে তোমরা সলভ করতে থাকো, তোমাদের অনেকটাই কিন্তু এগুলো সুবিধার হবে প্রিপারেশনের জন্য। তো আজকে আমরা প্র্যাকটিস সেট 1 যেটা রয়েছে সেটাকে আমরা সলভ করব, এবং প্রশ্নপত্র পুরো একদম বোর্ড লেভেলেই হবে, যেভাবে তোমাদের কাউন্সিল থেকে ফিক্স করা আছে যে কিভাবে কোশ্চেন করতে হবে, সেইভাবেই কিন্তু প্রশ্নপত্রগুলো সমস্ত সাজানো আছে। ঠিক আছে? 35 নম্বরের পরীক্ষা, 35টা এমসিকিউ থাকবে। তার মধ্যে কিছু ট্রু ফলস, কিছু অ্যাসার্টস রিজন, কিছু তোমাদের কলাম ম্যাচিং কোশ্চেন থাকবে, কিছু ডায়াগ্রাম বেসড কোশ্চেন থাকবে। ঠিক আছে? কিছু প্রবলেমস থাকবে। এইভাবে তোমাদেরকে কিন্তু 35টা প্রশ্ন দেওয়া হবে। তো আহ, কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আজকের ক্লাস প্র্যাকটিস সেট 1। আচ্ছা, তোমাদের শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি, যে তোমরা প্রত্যেকটা প্রশ্নকে আগে নিজেরা ভিডিও পজ করে সলভ করো, তারপর আমার সাথে মিলিয়ে দেখো যে ঠিক হলো কিনা, এবং ভিডিও শেষে দেখো যে তোমরা 35-এর মধ্যে টোটাল কত স্কোর করতে পারছো। পারলে আমাকে কমেন্টে জানিয়ে দিও কত স্কোর হচ্ছে। ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন আমাদের যেটা দেওয়া আছে, দেখো এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, ভি ইকুয়ালস টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি। ঠিক আছে? এইবার বলেছে এখান থেকে বি এর মাত্রাটা নির্ণয় করতে। আচ্ছা দেখো, এই ধরনের প্রশ্নগুলো আমরা সলভ করি প্রিন্সিপাল অফ হোমোজিনিটি থেকে। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কি বলছে, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সলভ করার সাথে সাথে কিন্তু থিওরিগুলো হালকা হালকা করে বুঝিয়ে দেবো, একটু হালকা হালকা করে ফর্মুলাগুলো ডিসকাস করে দেবো। ঠিক আছে? তোমাদের কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে এই সিরিজটা। তো দেখো, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি বলছে যখন আমরা দুটো ভৌত রাশির মধ্যে যোগ বা বিয়োগ করব, তখন প্রত্যেকটা ভৌত রাশিকে মাত্রাগত দিক থেকে একই হতে হবে। ঠিক আছে? যেমন তোমরা জানো যে কেজির সাথে কেজি যোগ করা যায়, নিশ্চয়ই কেজির সাথে সেকেন্ড যোগ করা যায় না, তাই না? 1 কেজি আর 5 কেজি যোগ হয়, কখনো 1 কেজির সঙ্গে 5 ঘন্টা যোগ হবে না। তাহলে যাদের মধ্যে আমরা যোগ বা বিয়োগ করছি, তারা সবাই মাত্রাগত দিক থেকে একই জাতীয় ভৌত রাশি হবে। তো আমি কি করলাম, সমস্ত টার্মসগুলোকে বাম দিকে নিয়ে চলে এসে ইকুয়ালস টু 0 লিখলাম। এইবার তুমি লক্ষ্য করো এইখানে যে এখানে ভি বলতে ভেলোসিটিকে বোঝানো হয়েছে, আর এইখানে বি বাই টি প্লাস সি বলতে তাহলে কি বোঝানো হবে? ভেলোসিটি বোঝানো হবে। বোঝা গেল? ভি বলতে যেহেতু ভেলোসিটিকে বোঝানো হচ্ছে, তাহলে বি বাই টি প্লাস সি বলতেও ভেলোসিটি বোঝানো হবে। কেন? কারণ এখানে দেখো সব মাইনাস 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 করা আছে। যখনই কতগুলো ভৌত রাশির মধ্যে আমরা যোগ বিয়োগ করি, সবাই মাত্রাগত দিক থেকে সেম হয়। তাহলে আমি বলতে পারবো ভেলোসিটির ডাইমেনশন আর বি বাই টি প্লাস সির ডাইমেনশন সেম। ঠিক আছে? আবার তোমরা এটাও বলতে পারো এটি এর ডাইমেনশনটাও সেম। প্রত্যেকে ডাইমেনশনালি সেম। তো আমার যেহেতু এখানে এটিটা লাগছে না, তো আমি এখানে লিখে দিই ভেলোসিটির ডাইমেনশন কত হয়, গতিবেগ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে একটা দৈর্ঘ্য, আর তাকে হচ্ছে টাইম ইনভার্স দিয়ে গুণ, এটা হচ্ছে ভেলোসিটি,
সমান, এখানে বি এর ডাইমেনশন চেয়েছে জানি না, আর নিচে দেখো টি প্লাস সি, টি বলতে কিন্তু টাইম বোঝাচ্ছে, ঠিক আছে, আর টি এর সাথে যেহেতু সি যোগ আকারে আছে, তাহলে সিটাও এখানে টাইমের ডাইমেনশনকেই ক্যারি করছে, তাহলে নিচে কি আছে, টাইম প্লাস টাইম, মানে নিচেও একটা টাইমই বোঝাচ্ছে, নিচে যে কোয়ান্টিটিটা রয়েছে টি প্লাস সি সেটাও টাইমেরই ডাইমেনশনকে ক্যারি করছে, তাহলে এখানে বি এর ডাইমেনশনটা কি হবে বলো তো, এল টি ইনভার্স ইনটু টি, তাহলে টি ইনভার্স দিয়ে টি কেটে গেল, তাহলে আনসার হচ্ছে এল, লেন্থের ডাইমেনশনকে ক্যারি করবে, ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসার কি হলো, এল, বি এর ডাইমেনশন হচ্ছে লেন্থ। নেক্সট 2 নম্বর প্রশ্নে চলে আসি। দেখো 2 নম্বর প্রশ্নে তোমাদেরকে এক্স ইকুয়াল টু একটা ফাংশন বলে দিয়েছে এ স্কোয়ার বি কিউব বাই সি রুট ডি, ঠিক আছে, এটাকে আমি একটু ভেঙে লিখছি, এ স্কোয়ার বি কিউব ডিভাইডেড বাই সি এর পাওয়ারে কত আছে 1, আর ডি এর পাওয়ারে কত আছে হাফ আছে। এইবার দেখো তোমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে যে এ বি সি ডি এই চারটে রাশির পরিমাপ করতে গিয়ে 3%, 1%, 2% এবং 4% ত্রুটি হয়েছে, তাহলে এক্স মাপতে গিয়ে কত পার্সেন্ট ত্রুটি হবে, ঠিক আছে, দেখো তোমাদেরকে আমি এই ত্রুটির অঙ্কগুলো করার জন্য একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু এখন এমসিকিউ পরীক্ষায় ট্রিকগুলোই কাজে লাগবে। তো ট্রিক কি বলছে দেখো, এখানে দেখো এক্স ইকুয়াল টু ফর্মুলায় দেখো এ বি সি ডি দিয়ে একটা ইকুয়েশন আছে, তো এ বি সি ডির ইন্ডিভিজুয়াল এররগুলো বলে দিয়েছে, এক্স এর এরর চেয়েছে, দেখো এর এররটা কত প্রশ্ন পড়ে দেখো, এ মাপতে গিয়ে ত্রুটি হয়েছে 3%, এর এরর হচ্ছে 3%, ঠিক আছে, বি এর এরর কত, বি এর এরর হচ্ছে 1%, সি এর এরর কত আছে দেখো, সি এর এরর কিন্তু 2%, আর ডি এর এরর কিন্তু 4%, ঠিক আছে, তাহলে এক্স মাপতে গিয়ে এরর কত হবে, দেখো ট্রিক বলছে দেখো এর এরর 3%, এবার এর পাওয়ারে আমরা কত দেখতে পাচ্ছি 2, তাহলে 3কে 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, বি এর এরর কত 1%, আবার বি এর পাওয়ারে কত আছে 3, তাহলে এইটাকে 1কে 3 দিয়ে গুণ করে দাও, সি এর এরর কত আছে 2%, সি এর পাওয়ারে কত 1, তাহলে 2 ইন্টু 1 করে দাও, আর ডি এর এরর 4%, কিন্তু ডি এর পাওয়ারে হাফ, তাহলে 4কে হাফ দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, প্রত্যেকটা কোয়ান্টিটির এররকে তার পাওয়ার যত যত আছে সেই পাওয়ারগুলো দিয়ে আমরা গুণ করে দিলাম, দিয়ে প্রত্যেকটাকে আমরা যোগ করে দেবো, তাহলে টোটাল যেটা বেরাবে সেইটা হবে এক্স এর এরর। এইভাবে আমরা এররের অঙ্ক করব খুব শর্টে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলো ডেরিভেটিভ করে করতে হয়, তো তোমাদের দরকার নেই ডেরিভেটিভ করে করা, শর্টে করে দাও, তাহলে 3 2 6, 3 1 3, 2 1 2, আর হচ্ছে 4কে হাফ দিয়ে গুণ করলে 2, 6 3 9, 10 11 12 13% বেরাবে আমার আনসার, দেখে নাও কত নম্বর অপশন কারেক্ট হলো, অপশন ডি 13%। আচ্ছা, এরপর তোমাদেরকে একটা মাত্রা দিয়ে একটা দেওয়া আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো, এখানে 4টে রাশি দেওয়া আছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক, চাপ, ক্ষমতা, সান্দ্রতাঙ্ক, মনে রাখবে, মনে রাখবে স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে সেটা এখন আমি এক্সপ্লেন করছি না, যেহেতু স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে, কিন্তু মাত্রাটা একটু মনে রাখার জন্য তোমাদের এখন একটু কিছু মুখস্থ রাখতে হবে, ডাইমেনশনালি এটা চাপের ডাইমেনশনকে ক্যারি করে, ঠিক আছে, এটা মনে রাখবে, স্থিতিস্থাপক গুণাঙ্ক আর চাপ একই জাতীয় ভৌত রাশি ডাইমেনশনালি। আচ্ছা, চাপ মানে তো তোমরা প্রত্যেকে জানো বল বাই ক্ষেত্রফল, জানো তো, বল বাই ক্ষেত্রফল, এটাকে আমরা চাপ বলি, ছোটবেলায় পড়ে এসেছো, বল, বলের ডাইমেনশন তাহলে কত হয় এম এল টি টু দি পাওয়ার -2, জানা আছে, আর ক্ষেত্রফল মানে হচ্ছে এল স্কোয়ার, দৈর্ঘ্যের স্কোয়ার,
তাহলে এখানে কত হবে এম, আচ্ছা একটা করে এল দিয়ে এল স্কোয়ার কাটলো, এল টু দি পাওয়ার -1 হয়ে গেল, আর টি টু দি পাওয়ার -2। এটা কার ডাইমেনশন হলো? এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের ডাইমেনশন হলো। ঠিক আছে, আচ্ছা এইবার স্থিতিস্থাপক গুণাঙ্কের ডাইমেনশন হলো তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। বেশ, তাহলে একের সাথে যাচ্ছে সি, তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো একের সাথে সি। নেক্সট কি আছে? ও নেক্সট 2 নম্বরে চাপ দিয়েছে, 2 নম্বরে তোমাকে চাপ দিয়েছে দেখো। তো চাপ আর স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা তো একই, তো এটাও সি বা ডি কিছু একটা হবে। দেখো সি আর ডি তে একই অপশন আছে। হলো। ক্ষমতা, চলে আসো ক্ষমতা। ক্ষমতায় কি হবে? কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার আছে তোমাদের, এবার পড়েছো। ক্ষমতার ডাইমেনশন কি হবে? কার্যকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাওয়া যায়। আর কার্যের ডাইমেনশন কি? বল ইন্টু সরণ। দেখো বল মানে এম এল টি টু দি পাওয়ার -2, আর সরণ মানে আর একটা এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর সময় হচ্ছে টি, তাহলে এটা কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ঠিক আছে, তাহলে ক্ষমতা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। দেখো 3-এর সাথে বি গেল, 3-এর সাথে বি গেল, আর 4 নম্বর আছে সান্দ্রতাঙ্ক। যাই হোক, তোমাদের এখনো সান্দ্রতা চ্যাপ্টার পড়া হয়নি, সেকেন্ড সেমিস্টারের টপিক এটা। তো 3টা পেয়ে গেলাম, এবার বাকি যেটা পড়ে থাকলো আমার অপশন এ পড়ে থাকলো, ওটাই হবে সান্দ্রতাঙ্কের মাত্রা এম এল ইনভার্স টি ইনভার্স হয়। ঠিক আছে, নিউটনের একটা সূত্র আছে এফ ইকুয়াল টু ইটা এ ডিভি ডিএক্স, ওইখান থেকে ইটা যে সান্দ্রতাঙ্ক তার ডাইমেনশন আমরা বের করতে পারি, অসুবিধা নেই। তো যাই হোক, এখানে তাহলে দেখো কত নম্বর অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে। ঠিক আছে, কত নম্বর কারেক্ট হচ্ছে দেখো, অপশন তোমাদের অপশন সি কারেক্ট হচ্ছে। অপশন সি, অপশন সি। এই যে 1-এর ডি আর 2-এর সি দেওয়া আছে, 1-এর ডি আর 2-এর সি দেওয়া আছে, একই তো ব্যাপার, সি আর ডি তো একই, এখানে সি আর ডি তো একই না, এই যে সি আর ডি তো একই, তো প্রবলেম নেই, এটা হয়ে গেল। আচ্ছা নেক্সট, একটা গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের প্রথম অর্ধেক 40 কিলোমিটার পার আওয়ার বেগে আর বাকি অর্ধেক 60 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, তাহলে গড় দ্রুতি কত হবে? আচ্ছা, খুব পপুলার অঙ্ক এটা, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো দুটো স্থান আছে, দুটো স্থান আছে, এই দুটো স্থানের মধ্যবর্তী দূরত্বকে আমি ধরে নিলাম 2x। ঠিক আছে, দুটো স্থানের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম 2x। প্রশ্নে বলেছে অর্ধেক দূরত্ব আমি গেলাম 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তার মানে আমি এই 2x-টাকে ভেঙে ফেলছি। দাঁড়াও, 2x-টাকে আমরা ভেঙে ফেলছি, 2x-টাকে আমরা অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। এইটুকুটা হলো আমার x, এইটুকুটা হলো x। তো প্রথম অর্ধেক দূরত্ব ও গেল 40 কিলোমিটার পার আওয়ার বেগে স্পিডে, পরেরটা গেল, পরের x দূরত্ব গেল 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে। বের করতে বলেছে গড় দ্রুতি কত হবে। আচ্ছা প্রথমে একটা কাজ করি, গড় দ্রুতির ফর্মুলাটা লিখে নিই। গড় দ্রুতির ফর্মুলা কি হয়, এখানে দেখো লিখে দিচ্ছি। গড় দ্রুতি, গড় দ্রুতি মানে আমরা কি জানি, মোট
অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, তোমরা জানো দ্রুতি দু রকমের হয়, গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, তাই তো? তাৎক্ষণিকগুলো আমরা কি করে বের করি? ডিফারেন্সিয়েশন করে বের করি, ইনস্ট্যান্টে যদি বের করতে দেয়, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে যদি দ্রুতি বের করতে দেয়। আর গড় বললে মোট কতটা গেলাম তাতে মোট কত সময় লাগলো, মাঝে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই। বেশ, তাহলে এখানে অ্যাভারেজ স্পিড যদি বের করতে হয় আমাদের লাগবে ওপরে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলাম, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমি ধরেই নিয়েছি এখানে 2x। ঠিক আছে, এবার মোট সময় কত লাগবে দেখো, প্রথম অর্ধেক দূরত্ব যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার স্পিডে, তাহলে স্পিডটা হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। আর প্রথম অর্ধেক দূরত্ব বলতে এক্স, আমরা জানি না দূরত্বকে আমরা স্পিড দিয়ে ভাগ করলে সময় পাই, তাই না? এই যে স্পিড ইকুয়াল টু ফর্মুলা কি, স্পিড ইকুয়ালস টু হচ্ছে দূরত্ব বাই সময়, তাহলে সময়ের ফর্মুলা কি হবে, দূরত্ব বাই স্পিড। ঠিক, তো এক্স দূরত্ব, প্রথম অর্ধেক এক্স দূরত্ব গেলাম 40 স্পিডে, তাহলে এক্স বাই 40 হচ্ছে টাইম। আচ্ছা, পরের টাইমটা কত লেগেছে, আবার এক্স দূরত্বই গেলাম কিন্তু আমার স্পিডটা হয়ে গিয়েছে 60। তাহলে নিচে এই দুটো সময়কে আমি বের করে যোগ করে দিলাম, মোট সময় পেয়ে গেলাম। তো এটা হয়ে গেল 2x, আর নিচে এখান থেকে এক্সটা কমন নিলাম, 40 আর 60-এর লসাগু করে দাও 120, 40 তিনে হচ্ছে 120 আর এটা 2 মানে 5/120। ঠিক আছে, এক্স এক্স কাটলো, এখানে কত থাকছে দেখো, 2 ইন্টু 120 ওপরে গেল আর নিচে আছে 5, 5 2 10, 5 4 20, 24 2 48 কিলোমিটার/আওয়ার হচ্ছে ব্যক্তিটার বা গাড়িটার গড় দ্রুতি, 48 কিলোমিটার/আওয়ার, অপশন বি। নেক্সট 5 নম্বর, দেখো এখানে তোমাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, দ্রুতি ভার্সেস টাইম গ্রাফ। ঠিক আছে, দ্রুতি ভার্সেস টাইম গ্রাফ বের করতে বলেছে গড় দ্রুতি। আচ্ছা, গড় দ্রুতির আবার সেই একই ফর্মুলা, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, এবার মোট অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব কি করে, দেখো গ্রাফটা কি ভার্সেস কি আছে, গ্রাফটা আমাদের কিন্তু দ্রুতি ভার্সেস টাইম আছে। আচ্ছা, দ্রুতি ভার্সেস টাইম গ্রাফের অন্তর্গত ক্ষেত্রফল যদি আমরা বের করে নিই তাহলে পরে আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব না, এটা তো জানা আছে, তো এটা তো ফর্মুলা এখানে। তাহলে এখানে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নেবো অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে। তাহলে এখানে কত হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো ভূমি কত আছে 10 ইন্টু উচ্চতা কত আছে 12, তাহলে 2 6 12, 6 10 60 মিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে গড় দ্রুতি যদি চাই, মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময়, আচ্ছা মোট সময় কত লেগেছে এখানে গ্রাফেই দেখে নাও, টোটাল 10 সেকেন্ড টাইমে গিয়ে কিন্তু থেমে যাচ্ছে, তাই না? তাহলে টোটাল আমার টাইম লেগেছে কিন্তু 10 সেকেন্ড, 10 দিয়ে ভাগ, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে, আনসার হবে 6। 6 হচ্ছে আনসার, অপশন এ। পরের প্রশ্ন 7 নম্বর, এখানে তোমাদের বলেছে একটা বস্তুর 10 কেজি ভর, তার বেগ 2 মিটার থেকে 4 মিটার পার সেকেন্ড করা হলো, কার্য কত? বেশ, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, কার্য বের করার একটা ফর্মুলা। ঠিক আছে, কার্য বের করার ফর্মুলা হচ্ছে কাইনেটিক এনার্জি ফাইনাল, কোনো বস্তুর অন্তিম গতিশক্তি থেকে প্রাথমিক গতিশক্তি যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে পরে কিন্তু আমরা বস্তুটার দ্বারা যে কৃতকার্য সেটা পেয়ে যাই। এটাকে কি বলে, এটা হচ্ছে কার্য শক্তির উপপাদ্য নামে পরিচিত। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু খুব ইউজফুল প্রবলেম সলভ করার ক্ষেত্রে, তো এটা লিখে নাও
ফাইনাল গতিশক্তি থেকে ইনিশিয়াল গতিশক্তি মাইনাস করলে আমরা কার্য পাই। বেশ, তাহলে অ্যাপ্লাই করে দিচ্ছি ওয়ার্ক ডান বের করার জন্য। তাহলে ফাইনাল গতিশক্তিকে আমরা লিখব হাফ এম ভি এফ স্কোয়ার ফাইনাল বেগ, আর মাইনাস করে দেবো ইনিশিয়াল হাফ এম ভি আই স্কোয়ার। গতিশক্তির ফর্মুলা কি হয়? হাফ এম ভি স্কোয়ার। করে দিলাম। হাফ এম কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো অন্তিম বেগের স্কোয়ার মাইনাস প্রাথমিক বেগের স্কোয়ার। মান সব বলে দেওয়া আছে প্রশ্নে, বসিয়ে দাও। এখানে 10 কেজি ভরের বস্তু আছে, এম এর মান 10। দেখো বেগ 2 থেকে 4 হয়েছে, তাহলে 4 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার। তাহলে এটা কত হবে? এখানে 4 4 16 আর 2 2 4, 16 থেকে 4 বাদ দিলে 12, 2 6 12, 6 10 60 জুল, 60 জুল। অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট 7 নম্বর। 7 নম্বর অঙ্কটার জন্য তোমাদেরকে আমি একটা ফর্মুলা শিখিয়ে রাখি, তোমাদেরকে অনেক বড় বড় অঙ্ক শর্টে সলভ করতে সাহায্য করবে, যেটাকে আমরা বলি গ্যালিলিও রেশিও। দেখো বলছে কোনো বস্তু যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, ভালো করে শোনো, প্রাথমিক বেগ যদি 0 হয়, ঠিক আছে, আর যদি বস্তুটা একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে যদি মুভ করে, সমত্বরণে যদি মুভ করে বস্তু, তাহলে বলছে সমান সময়ের ইন্টারভ্যালে বস্তুটা যে দূরত্ব যাবে তার অনুপাতটা সবসময় 1:3:5:7:9:11 এরকম করে চলতে থাকে। ঠিক আছে, সমান সময়ের ইন্টারভ্যালে বলতে ধরো প্রথম 1 সেকেন্ডে বস্তুটা, কথার কথা বলছি, 1 মিটার পথ অতিক্রম করলো, তাহলে পরবর্তী 1 সেকেন্ডে ও কিন্তু 3 মিটার পথ যাবে, তারপরের 1 সেকেন্ডে ও কিন্তু 5 মিটার পথ যাবে। তার মানে টাইমের ইন্টারভালগুলো আমি 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড করে নিলাম, সেম করে দিলাম। তাহলে যে দূরত্বগুলো যাচ্ছে তাদের অনুপাতটা সবসময় 1:3:5:7 এইরকম থাকে। এটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন বস্তুটার ত্বরণটা কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, আর প্রাথমিক বেগ যখন 0 হবে। তো ঠিক আছে, এখানে তোমাকে দেখো বলে দিয়েছে যে প্রথম 3 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, 3 সেকেন্ড মানে ওই 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড করে যে 3 সেকেন্ডে যে ডিস্টেন্স ও ট্রাভেল করলো, ঠিক আছে, সেটার অনুপাত কত? 1:3:5। কেন? কারণ এখানে বলেছে যে 200 মিটার উচ্চতা থেকে ফেলা হয়েছে। একটা বস্তুকে যখন আমরা ওপর থেকে নিচে ফেলবো তখন ওর ত্বরণ কত হবে? অভিকর্ষজ ত্বরণ জি, আর জি এর মান তো 9.8, হুইচ ইজ কনস্ট্যান্ট, তাই না? তাহলে সেক্ষেত্রে তো গ্যালিলিও রেশিওটা অ্যাপ্লিকেবল। বেশ, 8 নম্বর প্রশ্ন। বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? আচ্ছা, কোন লেখচিত্রের নতি ডিফারেন্সিয়েশন হয়, মনে রাখবে। এখানে বেগ সময় লেখচিত্রের নতি বলেছে, তো তাহলে নতিটা তোমার হবে বেগকে সময় দিয়ে ডিফারেন্সিয়েশন। যে কোনো লেখচিত্র, তুমি এক্স ওয়াই লেখচিত্র বলো, তার নতি কি হবে? ডিওয়াই ডিএক্স। আচ্ছা, ডিভিডিটি মানে আমরা কি বুঝছি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, যেটাকে আমরা কি বলি? ত্বরণ বলি। বেগ সময়ের নতি হচ্ছে ত্বরণ, অপশন সি। নেক্সট প্রশ্নে চলে আসো। ভেক্টর থেকে আছে, দেখো এম এর মান কত হলে, এম এর মান কত হলে এই দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে? বেশ, এখানে ভেক্টর দুটো আগে লিখে দিই। দেখো এ ভেক্টর বলেছে 2i প্লাস 2j প্লাস এম কে, আর বি ভেক্টর বলা আছে 2i মাইনাস জে প্লাস কে। এবার তোমাকে বলেছে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের উপরে লম্ব। আচ্ছা, এটা তোমরা জানো না যে দুটো ভেক্টর লম্ব হলে তাদের মধ্যে ডট প্রোডাক্টটা 0 হয়ে যায়? কেন কি? ডট প্রোডাক্টের ফর্মুলা কি হয় দেখো, পাশে লিখে দিচ্ছি। এ ডট বি এর ফর্মুলা কি? এ বি কস থিটা, তাই তো? যেখানে থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। আর দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে cos 90 এর ভ্যালু কত হয়ে যাবে? 0।
বেশ, ডট করার ফর্মুলা কি? খুব সহজ, আই এর সাথে আই গুণ, জি এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ। তাহলে এখানে হয়ে গেল 2 ইন্টু 2 4, 2 ইন্টু মাইনাস 1 -2, আর এম ইন্টু 1 প্লাস এম ইকুয়ালস টু 0। ঠিক আছে, ডট করে দিলাম, আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ। তোমাকে এম বের করতে বলেছে, দেখো এম এর মান কত বেরাবে, -4 প্লাস 2, তাহলে -2 বেরাবে আনসার। অপশন এ দেখো, m ইকুয়ালস টু -2। নেক্সট, আচ্ছা 10 নম্বর বলেছে এ ভেক্টর, এ ভেক্টর সমান 0.6i প্লাস 0.8j প্লাস xk। ঠিক আছে, বললো যে এইটা একটা একক ভেক্টর, এক্স একটা একক ভেক্টর। আচ্ছা, একক ভেক্টর কাকে বলে? যে সমস্ত ভেক্টরের মড করলে উত্তর 1 পাওয়া যায়, যাদের মান 1 হয় তাদেরকে একক ভেক্টর বলে। তাহলে তোমরা এক কাজ করো, এটার মড বের করে নাও। আচ্ছা, কোন ভেক্টরের মড বের করার নিয়মটা কি যেন ছিল? মড বের করার নিয়ম দেখো, এইটা যদি আমাদের একটা ভেক্টর হয়, এর মড কি করে বের করি? ফর্মুলা হচ্ছে √, আই এর আগে যে সংখ্যাটা আছে 0.6 এর স্কোয়ার, জে এর আগে যে সংখ্যাটা আছে 0.8 এর স্কোয়ার, আর কে এর আগে যে সংখ্যাটা আছে এক্স এর স্কোয়ার। ঠিক আছে, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা হচ্ছে কোনো ভেক্টরের মড বের করার ফর্মুলা। করে দিলাম মড, এটার মান বেরাবে 1। তাহলে বলেছে এক্স এর মান কত হবে? তো খুবই ইজি, এক্স বের করে নিয়ে চলে আসো এখান থেকে। 0.6 এর স্কোয়ার কত হবে? 0.36। 0.8 এর স্কোয়ার কত হবে? 0.64 প্লাস এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এখানে 1। ঠিক আছে, স্কোয়ার রুটটা তুলে দিলাম, 1 এর স্কোয়ার 1 হয়ে গেল। তাহলে এখান থেকে কত আসছে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 0.36 মাইনাস 0.64। দেখো 0.36 আর 0.64 মিলে তো 1ই হয় না। 6 4 10 আর 6 3 10, হ্যাঁ 1 1 কেটে গেল, 0। ঠিক আছে, এক্স স্কোয়ার যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 0ই হবে। অপশন সি দেখো, এক্স এর মান 0। ঠিক আছে, নেক্সট 11 নম্বর দেখো, সার্কুলার মোশন থেকে দিয়েছে, কৌণিক বেগ দিয়ে দিয়েছে আর ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে রৈখিক বেগ কত হবে? ফর্মুলা কি আছে? ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। ঠিক আছে, রৈখিক বেগের ফর্মুলা কি হয়? কৌণিক বেগকে ব্যাসার্ধ ভেক্টর দিয়ে ক্রস করলে রৈখিক ভেক্টর, রৈখিক বেগ পাওয়া যায়। ব্যাস, এখানে ক্রস প্রোডাক্ট করে দাও, তোমাকে ভি ভেক্টর চেয়েছে। ক্রস কি করে করি? ডিটারমিনেন্ট দিয়ে, এই যে আই জে কে। ঠিক আছে, ওমেগাতে দেখো, ওমেগাতে আই এর সাথে কত লেগে আছে? 1। জে এর সাথে কত লেগে আছে? -2। কে এর সাথে কত লেগে আছে? 5। এবার আর এর দিকে তাকাও, আর এ আই এর সাথে লেগে আছে কত? 1। কিছু নাই মানে 1 আছে। জে এর সাথে কত আছে? 1। কে এর সাথে কত আছে? 1। এইটার এরকম ডিটারমিনেন্ট। ঠিক আছে, এটাকে ডিটারমিনেন্ট বলে। এভাবে ক্রস করি আমরা। নিয়ম কি আছে? প্রথমে আই লিখলাম। ঠিক আছে, আই লিখলাম, তাহলে আই বরাবর আমাদের এরকম রো কলাম বাদ চলে গেল। ঠিক আছে, তাহলে নিয়ম কি? এইভাবে গুণ মাইনাস এইভাবে গুণ করো, -2 ইন্টু 1, তাহলে -2 মাইনাস দিয়ে 5 ইন্টু 1 5 হয়ে গেল। এবার জে এর কাজ, এবার হচ্ছে আমার জে এর কাজ। জে লিখলাম, তাহলে এবার জে বরাবর রো কলাম বাদ। এবার দেখো কি পড়ে থাকলো, এই যে 1 ইন্টু 1 1 মাইনাস 5 ইন্টু 1 5 হয়ে গেল জে এর কাজ। এবার চলে আসবো কে তে। , 1 + 1 = 2, 2 + 1 = 4, 4 + 1 = 6, 6 + 1 = 12, 12 + 1 = 16, 16 + 1 = 24, 24 + 1 = 26, 26 + 1 = 28, 28 + 1 = 30, 30 + 1 = 40, 40 + 1 = 45, 45 + 1 = 50, 50 + 1 = 55, 55 + 1 = 60, 60 + 1 = 65, 65 + 1 = 70, 70 + 1 = 80, 80 + 1 = 120, 80 + 1 = 120, 80 + 1 = 220, 220 + 1 = 420, 420 + 1 = 620, 620 + 1 = 820, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 + 1 = 120, 820 +
তাহলে কে বরাবর রো কলাম বাদ। তাহলে এবার দেখো কত আসছে, কে লেখো 1 ইন্টু 1 1 মাইনাস 1 ইন্টু -2 -2, তাহলে এটা +2 হয়ে যাবে। নিয়ম হচ্ছে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস। ঠিক আছে, তোমরা ছোটবেলায় বজ্র গুণন যেভাবে করতে ঠিক সেম মেথডে কিন্তু ক্রস করতে হয়। তাহলে এটা কত হচ্ছে, -5 আর -2 7i, -5 + 1 -4 আর -এ +4j, আর 2 আর 1 3 3k। তাহলে দেখে নাও কত নম্বর অপশন কারেক্ট হলো, -7i -7i + 4j + 3k। কি ব্যাপার, মিললো না কেন? কি হলো এটা? -2 আর এটা হচ্ছে -5 -7। এখানে অপশনগুলো ভুল আছে। ঠিক আছে, আমার ক্যালকুলেশন ঠিকই আছে, এটাই হবে, এটাই হবে, এটাই হবে। একবার ক্রস চেক করে দেখে নি। -7 আর এটা হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, এটাই হবে আনসার, এটাই আমার আনসার। ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে কোনো কারণবশত, এখানে অপশনগুলো ভুল আছে। বেশ, পরেরটাতে চলে যাই। একটা পাহাড়ের চূড়া থেকে 2 সেকেন্ডের ব্যবধানে দুটো বস্তুকণাকে ফেলা হলো, তাহলে পতনকালে তাদের আপেক্ষিক বেগ এবং আপেক্ষিক ত্বরণ কত হবে? আচ্ছা, একটা বস্তুকে ফেললাম, নিচে গেল, তার 2 সেকেন্ড পরে আবার আরেকটা বস্তুকে ফেললাম। ঠিক আছে, তাহলে 1 নম্বর বস্তুটা নিচে গেল, তার 2 সেকেন্ড পর 2 নম্বর বস্তুটাকে ফেললাম। এদের মধ্যে টাইমের ইন্টারভ্যালটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এদের মধ্যে আপেক্ষিক ত্বরণ কত আর আপেক্ষিক বেগ কত? বেশ, খুব ভালো কথা, আপেক্ষিক বেগটা বের করি। আচ্ছা, যেই মুহূর্তে 2 কে ছোড়া হচ্ছে সেই মুহূর্তে 2 এর বেগটা কত? 2 এর বেগটা তো সেই মুহূর্তে 0, তাই না? ছাড়ছি, ছাড়ছি মানে প্রাথমিক বেগ 0। আর সেই মুহূর্তে 1 এর বেগ কত হয়েছে, v1, সেটা কত হয়েছে? 0 প্লাস জিটি। ফর্মুলা অ্যাপ্লাই করলাম, v = u + at। ঠিক, v = u + at। 1 নম্বর বস্তুটাকেও তো 0 থেকেই ছাড়া হয়েছিল, স্থির অবস্থা থেকে। আর 2 সেকেন্ডে কতটা দূরত্ব, তাহলে কতটা বেগ অর্জন করবে? আর নিচে নামছে মানে কি, ত্বরণটা হচ্ছে জি, তাহলে এটা হয়ে গেল 2g। তাহলে এদের মধ্যে আপেক্ষিক বেগ কত হলো? আপেক্ষিক বেগ হচ্ছে 1 এর বেগ থেকে 2 এর বেগ মাইনাস, তাহলে 2g - 0 করলে কত হবে, 2g। আর আপেক্ষিক ত্বরণ কত? আপেক্ষিক ত্বরণ দেখো, দুজনেরই যেহেতু ভার্টিক্যাল মোশন, একেরও ত্বরণ জি, 2 এরও ত্বরণ জি, দুজনেই গ্র্যাভিটির আন্ডারে পড়ছে, তাহলে g - g করলে কত আসবে? 0 আসবে। তাহলে এটা আনসার হচ্ছে 2g এবং 0। পরের প্রশ্ন, আর ভেক্টর ইকুয়াল টু বলে দিয়েছে t² - 1 i ক্যাপ প্লাস 2t j ক্যাপ। কণাটার গতিপথ কেমন হবে? দেখো, এই ধরনের অঙ্কগুলো কি করে সলভ করতে হয়, এগুলো, এইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এরকম টাইপের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকতে পারে। এখানে তোমাদের যেটা পজিশন ভেক্টর দিয়ে দিয়েছে, আই এর সাথে যেটা লেগে আছে ওটাকে তোমরা এক্স লেখো, আর জে এর সাথে যেটা লেগে আছে সেটাকে তোমরা ওয়াই লেখো। দিয়ে এবার এক্স আর ওয়াই এর মধ্যে একটা টি বর্জিত সম্পর্ক বের করে নাও। তাহলে ডান দিক থেকে আমি টি এর মান বের করলাম y/2, আর সেই টিটাকে ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দিলাম। তাহলে x = হচ্ছে y/2 এর স্কোয়ার - 1। ঠিক আছে,
তাহলে এটা কত দাঁড়ালো, কিরকম হচ্ছে দেখো, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই ফোর। তাহলে গতিপথের যে সমীকরণ বস্তুটার, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এটা কার ইকুয়েশন মনে রাখবে? যখনই এরকম দেখবো একদিকে এক্স এর পাওয়ারে ওয়ান আছে আর একদিকে ওয়াই এর পাওয়ারে দুই আছে, এরকম টাইপের ইকুয়েশন যখন থাকবে, এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একজনের পাওয়ারে ওয়ান একজনের পাওয়ারে দুই, ওটা অধিবৃত্ত হবে, প্যারাবোলা। ঠিক আছে, অধিবৃত্তের সমীকরণ। তোমরা প্রাসের গতিতেও দেখেছো সেম জিনিস, তাই না? পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, প্রাসের গতি বলতে বলতেই প্রাসের গতি থেকে প্রশ্ন চলে এলো। দেখো 14 নম্বর, প্রাসের সর্বাধিক অনুভূমিক পাল্লা হচ্ছে আর, তাহলে তার আরোহিত সর্বোচ্চ উচ্চতা কত হবে? তোমাদের একটা ফর্মুলা আমি জানিয়ে রাখি, একটা প্রজেক্টাইলের যে রেঞ্জ যদি আর হয় আর সেই প্রজেক্টাইলের হাইট যদি এইচ হয়, তাহলে ওদের মধ্যে একটা সম্পর্ক কিন্তু রয়েছে। সেটা কত? সেটার ফর্মুলা হচ্ছে 4h ইকুয়ালস টু আর টেন আলফা। এই ফর্মুলাটা তোমরা ভালো মতো করে মুখস্থ রাখো, বইপত্রতে অনেক সময় ফর্মুলা থাকে না, কিন্তু এইটা একটা শর্টকাট ফর্মুলা, তোমাদের অঙ্কটা শর্টে সলভ হয়ে যাবে। ঠিক আছে, এমনি তোমরা নর্মাল মেথডে করতেই পারো, আর এর যে ফর্মুলা আছে সেখানে মান বসাও, এইচ এর ফর্মুলায় মান বসাও, দিয়ে দেখো। তো ডাইরেক্ট এটা দিয়ে করলে তোমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে, একটু বলে দিই এখানে কোনটা কি। এই যে আলফা হচ্ছে প্রক্ষেপ কোণ, যত ডিগ্রি অ্যাঙ্গেল করে বস্তুটাকে ছুঁড়েছি। ঠিক আছে, আর হচ্ছে এই যে এইটা হরাইজন্টাল রেঞ্জ বলা হয়, যেটাকে আমরা বলি সর্বোচ্চ কত দূরে গিয়ে পড়ছে, আর এইটা হচ্ছে আমাদের এইচ ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, আচ্ছা, সর্বাধিক অনুভূমিক পাল্লা বলে দিয়েছে এখানে আর। ঠিক আছে, এখানে আরটাকে ম্যাক্সিমাম বলে দিয়েছে। আচ্ছা, আরটা ম্যাক্সিমাম হতে গেলে এটা জানা আছে, আর ম্যাক্সিমাম হতে গেলে আলফা কত হতে হয়? আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা প্রজেক্টাইলকে ছুড়লে সেটা সবচেয়ে ম্যাক্সিমাম দূরত্বে গিয়ে পড়বে? 45 ডিগ্রি, তাই না? এটা জানা উচিত। তো এখানে সর্বোচ্চ বলে দিয়েছে প্রশ্নে, তাহলে এখানে আলফার জায়গায় 45 বসিয়ে দাও। তাহলে 4h ইকুয়াল টু আর tan 45, tan 45 এর মান 1, তাহলে এটা জাস্ট আর এলো। চেয়েছে সর্বোচ্চ উচ্চতা, মানে এইচ চেয়েছে, সিম্পল, আর বাই 4। ঠিক আছে, দেখো অঙ্কটা কত শর্টে হয়ে গেল এই ফর্মুলা দিয়ে। করে নাও। পরের প্রশ্ন আবার প্রাস থেকেই দিয়েছে। আচ্ছা, প্রাসের গতির সঞ্চার পথ তোমাকে প্রশ্নে বলে দিয়েছে √3x মাইনাস gx²/2। আচ্ছা, আমরা জানি তো প্রাসের গতির সঞ্চার পথ কি হয়, tan আলফা এক্স মাইনাস gx²/2u² cos² আলফা, হয় কি না? এটা মুখস্থ রাখতে হবে সবাইকে। প্রাসের গতির সঞ্চার পথ x tan আলফা বাই মাইনাস gx²/2u² cos² আলফা, এটা হয়। কিন্তু প্রশ্নে দেওয়া আছে ওপরেরটা, তুলনা করে দাও। x এর সাথে লেগে আছে tan আলফা, কিন্তু এখানে লেগে আছে √3, তার মানে tan আলফার মানই হচ্ছে √3। তুলনা করে দিলাম, tan আলফাই √3। চেয়েছে কার মান প্রশ্নে? দেখো, প্রক্ষেপ কোণ চেয়েছে, প্রশ্নে চেয়েছে প্রক্ষেপ কোণ কত হবে? প্রক্ষেপ কোণ আলফা, আলফার মান কত? tan ইনভার্স √3, কত ডিগ্রি? 60 না? tan 60 তো √3 হয়।
আচ্ছা, পরের প্রশ্ন। নিউটনের দ্বিতীয় সূত্রটি, অ্যাকচুয়ালি গতিসূত্র লেখা উচিত, দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র ওর জীবনে দ্বিতীয় নম্বরে কোন সূত্র দিয়েছিল আমি কি জানি, তাই না? তো দ্বিতীয় গতিসূত্র কোন নির্দেশতন্ত্রে প্রযোজ্য? জানা জিনিস, জড়ত্বীয়। জড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে? যে নির্দেশতন্ত্রের মধ্যে কোনো ত্বরণ থাকে না তাকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে। আর ত্বরণ থাকলে সেটাকে অজড়ত্বীয় বলি। সেখানে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয় না, এটা আমরা জানি। সেখানে সিউডো ফোর্সের একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? পরবর্তী কোনো সেটে আমরা সিউডো ফোর্সের একটা প্রশ্ন নিয়ে আসবো ভালো দেখে। দেখো এবার এখানে দেখো কি বলা আছে। এ ভর সংখ্যা বিশিষ্ট, এ ভর সংখ্যা বিশিষ্ট একটা নিউক্লিয়াস, এ ভর সংখ্যা বিশিষ্ট একটা নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল। আলফা কণার ভর সংখ্যা কত হয়? 4 হয় না? জানা আছে তো, দুটো প্রোটন আর দুটো নিউট্রন মিলে আলফা কণা তৈরি হয়, তাই তো? আলফা বেরিয়ে গেল, তাহলে যেটা পড়ে রইল অবশিষ্ট তার ভর সংখ্যা কত হবে? a-4। ঠিক আছে, আলফা কণাটা বলেছে ভি বেগে বেরালো। নিউক্লিয়াসটা প্রথমে স্থির ছিল, মানে এর ভেলোসিটি 0। তাহলে এখানে যে গ্রহিতা নিউক্লিয়াসের পশ্চাৎবর্তী বেগ মানে হচ্ছে এই a-4 যেটা পড়ে রইল তার পশ্চাৎবর্তী বেগটা কত হবে? এই ভেলোসিটিটা কত হবে? ঠিক আছে, বন্দুকের প্রতিক্ষেপ বেগের মতো। বন্দুক থেকে গুলি বেরোলে যেরকম বন্দুক পিছনে ছুটে, ঠিক একই কনসেপ্ট। নিউক্লিয়াস থেকে আলফা কণা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে নিউক্লিয়াসটা পিছনের দিকে ছুটে যাবে। তো এখানে দেখো বাইরে থেকে সিস্টেমের ওপরে কেউ বল প্রয়োগ করেনি, ঠিক আছে? ভেতর ভেতর নিউক্লিয়ার রিয়াকশন হয়ে আলফা কণা নির্গত হয়েছে। তো আমরা জানি বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে রৈখিক ভরবেগ আগে পরে সেম থাকে। ভরবেগের সংরক্ষণ নীতি কাজে লাগিয়ে দাও। দেখো এখানে ভর সংখ্যাটা কত? এ, ভর সংখ্যা দিয়েই ভরকে রিপ্রেজেন্ট করছি। বেগটা কত আছে? 0। পরে গিয়ে a-4, ওর বেগটা কত হলো? ভি প্লাস এখানে তোমার হচ্ছে আলফা কণার ভর সংখ্যা কত? 4, এবং ও যাচ্ছে কিন্তু স্মল ভি স্পিডে। ঠিক আছে, এখানে একটা কাজ করে দিই, এখানে আমি একটাকে মাইনাস করে দিই, কারণ দুজনের কিন্তু উল্টো দিকে ছুটছে, তাহলে মাইনাস হবে। তাহলে এখান থেকে ভি এর মানটা কত বেরাচ্ছে দেখে নাও, 4v/a-4। 4v/a-4 আসছে কিনা দেখো, অপশন এ হলো। ভরবেগের সংরক্ষণ নীতি দিয়ে অঙ্ক করলাম। নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট বলছে ঘর্ষণ গুণাঙ্কের মান সর্বদা একের কম, একের বেশি, একের সমান, না কোনোটিই নয়। এটা হচ্ছে একটা তোমাদের ইনফরমেটিভ কোশ্চেন। মনে রাখবে ঘর্ষণ গুণাঙ্ক যেটা হয় মিউ, তার এরকম কোনো রেস্ট্রিকশন থাকে না যে একের কমই হতে হবে বা একের বেশি হতে হবে, ঠিক আছে? একের বেশিও হতে পারে, কমও হতে পারে। ম্যাক্সিমাম কেসে আমরা একের কমই দেখতে পাই, একের বেশিও হতে পারে। এটা কোনোটিই নয় হবে। নেক্সট, নেক্সট কি আছে? একটা তলের ঘর্ষণ গুণাঙ্ক √3। তলটির নতিকোণ কত হলে ওর ওপরে অবস্থিত বস্তু পিছলে যাওয়ার উপক্রম করবে? পড়া আছে থিওরি। একটা নততল, একটা নততলের এই যে নতিকোণ, এই নতিকোণের যে মানের জন্য এর ওপরে থাকা কোনো একটা বস্তু পিছলে পড়া শুরু করে সেই কোণটাকে আমরা বলি বিরাম কোণ। ঠিক আছে, এই থিটার মানটা যদি বিরাম কোণের থেকে কম হয় তাহলে পারে এই বস্তুটা নততলের ওপরে স্থির থাকবে, মানে ফ্রিকশন ওকে স্টেবল করে রাখবে। ঠিক আছে,
আর যদি বিরাম কোণের সমান হয়ে যায় তাহলে পরে ওটা স্থিত ঘর্ষণটা চল ঘর্ষণে পরিণত হওয়া শুরু করবে। আর বিরাম কোণের যদি বেশি হয়ে যায় তাহলে বস্তুটা একদম গড়িয়েই পড়ে যাবে। তার মানে বিরাম কোণ, আর বিরাম কোণের ফর্মুলা কি হয়? অ্যাঙ্গেল অফ রিপোজ বলা হয়, থিটা আর। ঠিক আছে, ট্যান ইনভার্স মিউ হচ্ছে বিরাম কোণের ফর্মুলা। ঘর্ষণ চ্যাপ্টার থেকে অঙ্ক দেওয়া হয়েছে, ফর্মুলায় মান বসাও, অঙ্ক করো, কিচ্ছু নাই অঙ্কে। মিউ এর মান √3 আছে, বসিয়ে দাও। ট্যান ইনভার্স √3 মান কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তোমাকে ডাইরেক্ট বিরাম কোণে জিজ্ঞেস করেছে এখানে, 60 ডিগ্রি, অপশন সি। নেক্সট নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে বোমা বিস্ফোরণ। বেশ ভালো অঙ্ক, ভালো অঙ্ক। স্থির অবস্থায় আছে একটা বোমা, বোমাটা বিস্ফোরণ হয়ে গেল, বিস্ফোরণ হয়ে 3টা টুকরোয় পরিণত হলো, 3টা টুকরো, 3টা টুকরো হয়ে গেল। 3টা টুকরো 3 দিকে ছুটবে। ঠিক আছে, বোমাটা বিস্ফোরণ হয়ে 3টা টুকরো 3 দিকে ছুটে গেল। তো প্রথম টুকরোটার ভরবেগ ধরে নিলাম p1, দ্বিতীয় টুকরোটার ভরবেগ p2, তৃতীয় টুকরোটার ভরবেগ p3। আর বোমাটা আগে স্থির ছিল, তার মানে প্রাথমিক ভরবেগটা কত ছিল? 0। আচ্ছা, বোমাটা বিস্ফোরণ কি করে হলো? বোমার ওপরে তো কেউ বাইরে থেকে বল প্রয়োগ করেনি, এক্সটার্নাল ফোর্স 0। তো বল প্রয়োগ না করলে বিস্ফোরণ হওয়ার আগে আর বিস্ফোরণ হওয়ার পরে সংস্থার মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে আগে ভরবেগ 0 ছিল, পরে 3 জনের টোটাল ভরবেগ হলো p1, p2, p3 কনস্ট্যান্ট। আচ্ছা, ভরবেগ কিন্তু ভেক্টর রাশি, যোগ করার সময় ভেক্টরিক্যালি যোগ করতে হবে। ঠিক আছে, কারণ প্রশ্নে দেখতেই পাচ্ছ আইজে দিয়ে প্রশ্ন দিয়েছে। এবার প্রশ্নটা পড়ে দেখো কি বলা আছে। দুটোর ভরবেগ বলে দিয়েছে, মানে তোমাকে p1 আর p2 বলে দিয়েছে 6i আর 8j। তাহলে তৃতীয়টার ভরবেগ কত? বেশ, p3 বার করতে বলেছে, কি সমস্যা এখানে? খুবই ইজি। p3 বার করতে বলেছে, যেটা কত বেরাবে? -p1 -p2, মান বসাও। p1 কত? 6i, p2 কত দেওয়া আছে? 8j। ঠিক আছে, প্রশ্নে মান চেয়েছে, দেখো মান, ij দিয়ে চাইনি। তাহলে p3 ভেক্টরটার মান চেয়েছে মড, তো ভেক্টরটাকে মড করে দাও, √ওভার, ঠিক আছে, -6 স্কোয়ার প্লাস -8 স্কোয়ার, 6 6 36, 8 8 64, 64 আর 36 100 কে রুট করলে কত হয়? 10। অপশন সি। নেক্সট, দুধ থেকে মাখন বেরিয়ে আসে কোন বলের জন্য? লেখো অপকেন্দ্র বল। ঠিক আছে, দুধ থেকে যে মাখন তৈরি করা হয়, ওই ঘুরিয়ে 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 সার্কুলার মোশনে, যে রোটেশনালে পড়েছি আমরা, ঘুরিয়ে 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 কি করা হয়? মাখনটাকে আলাদা করা হয়। বাইরের দিকে mv²/r লাগে অপকেন্দ্র বল, তার জন্য মাখনগুলো সব বাইরের দিকে ছিটকে যায়, আর তখন সেটাকে আমরা কালেক্ট করে নিই। আচ্ছা, সার্কুলার থেকেই কোশ্চেন দিয়েছে এবার। এম ভর এবং এম ভরের দুটো বস্তু কণা আর এবং আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, আবর্তনকাল সমান হলে কৌণিক বেগের অনুপাত কত? বেশ, খুবই সহজ। আবর্তনকাল, আবর্তনকালের ফর্মুলা কি হয়? 2π/ω, লিখে রাখো, 2π/ω। ওমেগা কি? কৌণিক বেগ। কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে ওমেগাকে কৌণিক বেগ বলে। আর টি মানে আবর্তনকাল, আবর্তনকাল মানে একবার পূর্ণ আবর্তন করতে, মানে পুরো 360 ডিগ্রি একবার ঘুরে আসবো, তাতে আমার যে সময় লাগবে সেটাকে আমরা আবর্তনকাল বা পর্যায়কাল বলে থাকি। এদের মধ্যে এটা হচ্ছে রিলেশন। ঠিক আছে, এখানে প্রশ্নে বলে দিয়েছে দুজনের আবর্তনকাল সেম, t1 = t2। তাহলে t1 আর t2 যদি সমান হয় তাহলে 2π/ω1 আর 2π/ω2 দুটোই সমান। 2π কাটলে ω1 আর ω2 সমান। তাহলে ω1 আর ω2 এর অনুপাতটা কি হবে? সমান হলে কত হবে? 1:1 হবে না? টাইম যদি সেম, অপশন ডি। আচ্ছা, নেক্সট
মোটর গাড়ি উত্তল পথে চললে যাত্রীদের নিজেদের কিরকম বোধ হয়? একটা কথা মনে রাখো, আমরা যখন মেঝের ওপরে দাঁড়িয়ে থাকি, নিচের দিকে এমজি কাজ করে আর মেঝের দিকে একটা ফোর্স দেয় যেটাকে আমরা বলি নর্মাল। আর এই নর্মাল ফোর্সটাই কিন্তু আমরা ফিল করতে পারি, আমরা কিন্তু এমজি কে ফিল করি না, আমরা যেটা ফিল করি নিজেদের ওয়েট হিসাবে সেটা হচ্ছে নর্মাল। কেমন? এই এনটাকে আমরা আপাত ওজন বলতে পারি নিজেদের। সচরাচর কি হয়, আমরা যদি স্থির অবস্থায় থাকি ভূমিতে তাহলে এন ইকুয়ালস টু, কিন্তু এবার যদি ওই এনের অনুযায়ী নিজেদের তো আমরা এন কে ফিল, এখানে বলে দিয়েছে একটা উত্তল পথ আছে, এরকম টাইপের একটা উত্তল উত্তল টাইপের একটা পথ আছে, এখান দিয়ে একটা মোটর গাড়ি চলছে। বেশ, ডায়াগ্রাম ড্র করি। মোটর গাড়ি যদি চলে তাহলে নিচের দিকে কি কাজ করবে? মোটর গাড়ির ওয়েটটা কাজ করবে। এবার রাস্তা কিন্তু মোটর গাড়ির উপরের দিকে নর্মাল করছে, আর যেহেতু উত্তল পথের উপর দিয়ে যাচ্ছে মানে এটা একটা সার্কুলার মোশন, সার্কুলার মোশনের বাইরের দিক থেকে গাড়ির ভিতরে গেছি, বাইরের দিক থেকে একটা অপোজিট, তাহলে এইগুলোকে ব্যালেন্স করে দাও, তাহলে ওপর দিকের ফোর্স হচ্ছে এন প্লাস এন স্কোয়ার বাই ব্যাক, এটা দিয়ে নিচের দিকের ফোর্স ব্যালেন্স করলো। যেহেতু ওপর প্রতি উপরের ফোর্স ব্যালেন্স, তাহলে অ্যাকচুয়ালি এন এর মানটা বাই ওজন তো ওজন বদল যাচ্ছে আপনার কম কম মনে হবে। নেক্সট, দিয়েছে অকর্ষ বল সংরক্ষী বল, আর সংরক্ষী বলের ক্ষেত্রে বদ্ধ পথে কৃতকার্য শূন্য হয় না। আচ্ছা, মহাকর্ষ সংরক্ষী, কনজারভেটিভ নন কনজারভেটিভ এর কনসেপ্ট সবার আছে, গ্র্যাভিটি কনজারভেটিভ। সেকেন্ড যেটা বলা আছে যে সংরক্ষী বলের আন্ডারে বদ্ধ পথে কৃতকার্য শূন্য হয় না, এটা ভুল। কনজারভেটিভের আন্ডারে কি হয়, আমরা যদি একটা ক্লোজ পাথে যদি থাকি, মানে যে পথ এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছি ঘুরে যদি সেই বিন্দুতেই ফিরে আসি, তাহলে ওয়ার্ক ডান তো জিরো হয়। এ সত্য বি মিথ্যা, অপশন এ সত্য বি মিথ্যা। নেক্সট আর একটা ট্রু ফলস দিয়েছে দেখো, স্থিতিস্থাপক সংঘাতকারী বস্তুদ্বয়ের ভর সমান হলে বেগ বিনিময় হয়। ভেরি গুড, ঠিক, দারুণ জিনিস। তোমরা সংঘর্ষ করেছো, সংঘর্ষের ক্ষেত্রে দু রকমের সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক। ওখানে দেখবে একটা জিনিস লেখা আছে, মাথায় রাখবে, স্থিতিস্থাপক সংঘর্ষে যদি দুটো সমান ভরের বস্তু যদি ধাক্কা খায় তাহলে তারা ধাক্কা খাওয়ার পর নিজেদের বেগ বিনিময় করে, মানে একের বেগ দুই পায়, দুইয়ের বেগ এক পায়, বেগটা ইন্টারচেঞ্জ করে নেয়। তো ঠিকই আছে, এটা এটা ঠিকই আছে, সমস্যা নেই। বি নাম্বার বলেছে অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত, হ্যাঁ ঠিক। আরে ভরবেগ অস্থিতিস্থাপক, সব জায়গাতেই ভরবেগ সংরক্ষিত। স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক, হ্যাঁ, স্থিতিস্থাপক যেটা গতিশক্তি সংরক্ষিত, স্থিতিস্থাপক
অপশন সি, এ বি উভয় সত্য। পরের প্রশ্ন দেখো 26 নম্বর বলেছে একটা বল এর ক্রিয়ায় 3 কেজি ভরের বস্তুর উপরে যে সরণটা হচ্ছে সেই সরণটা তোমাকে বলে দিয়েছে দেখো ফাংশন অফ টাইম হিসাবে t³/3। ঠিক আছে, তাহলে 2 সেকেন্ডে বস্তুর উপরে কত কার্য হবে সেটা চেয়েছে। এটা আমি তোমাদের কার্য শক্তির উপপাদ্য দিয়ে করিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু আগে দেখালাম কার্য শক্তির উপপাদ্য কি বলছে, কৃতকার্য সমান অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি, তাই তো, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তো এখানে সরণ যেটা আছে সেটাকে আমরা ডেরিভেটিভ করে দেবো, করে ভেলোসিটি বের করব। ডিএসডিটি করে ভেলোসিটিটা ফার্স্টে বের করি। আচ্ছা, t³/3 এর ডেরিভেটিভ কত হবে? নিচের তিনটা তো কনস্ট্যান্ট, একের 3 বাইরে বেরালো, আর t³ এর ডেরিভেটিভ হচ্ছে 3t²। 3 ক্যান্সেল হলো, তাহলে t²। বেগ হচ্ছে t²। তাহলে প্রাথমিক বেগ বের করতে গেলে টি এর জায়গায় কত বসাবো? 0। প্রাথমিক মুহূর্ত মানে কি? t=0। আর অন্তিম বেগ বের করতে গেলে টি এর জায়গায় 2 বসাবো। দেখো প্রশ্নে t=2 সেকেন্ডেই কৃতকার্য চেয়েছে, তাহলে 2² সমান হচ্ছে 4। তাহলে চেয়েছে কৃতকার্য ওই 2 সেকেন্ডে, কি করব? ফাইনাল কাইনেটিক এনার্জি কত? হাফ এম v2² মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ এম v0², তাই না? ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস, তাহলে হাফ এম এর জায়গায় কত লিখবো? 3 কেজি, আর v2 মান আছে 4, 4² কত হবে? 4×4 = 16, আর এটা তো 0, প্রাথমিক বেগ 0 ছিল। 2 × 8 = 16, 3 × 8 = 24 জুল। কার্যশক্তির উপপাদ্য খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। 24 জুল। নেক্সট, কোন বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি পেলে তার ভরবেগের শতকরা বৃদ্ধি কত? বেশ, তো পার্সেন্টেজের অঙ্ক করতে গেলে আগে রিলেশন চাই। কার কার মধ্যে রিলেশন কি বলে দিয়েছে? গতিশক্তি বলে দিয়েছে, ভরবেগ চেয়েছে। ফর্মুলা জানা আছে, ভরবেগ সমান √2mE, যেখানে ই হচ্ছে গতিশক্তি আর পি হচ্ছে মোমেন্টাম, ভরবেগ। তো গতিশক্তি 69% বাড়িয়ে দিলাম, মানে এখন বর্তমানে গতিশক্তি কত হলো? এই যে ই যে গতিশক্তি ছিল আগে সেটাকে 69% বাড়িয়ে দিয়েছি, মানে 169/100 ইন্টু ই করে দিয়েছি। আশা করি কথা পরিষ্কার হলো কি বললাম। 69% বাড়িয়ে দিয়েছি মানে 100 থেকে বেড়ে 169 হয়ে গিয়েছে, তাই না? তাহলে এখন বর্তমানে কাইনেটিক এনার্জিটা কত? 169/100 ইন্টু ই। তাহলে এখন মোমেন্টামটা চেঞ্জ হয়ে কত হলো? পি ড্যাশ হয়ে গেল। আচ্ছা, আমি 169 এর রুট করছি, কত হয়? 13, তাই না? 13, আর 100 রুট করলাম, কত হয়? 10। বাইরে বের করলাম আর ভেতরে রেখে দিলাম √2mE। আচ্ছা, √2mE কে পি লিখতে পারি, তাহলে এটা হয়ে গেল 13p/10। তাহলে ভরবেগ কত পার্সেন্ট বাড়লো? দেখো ভরবেগের বৃদ্ধি কত? 13p/10। এখন আগে কত ছিল? পি। এতটা বৃদ্ধি পেল কততে? পি থেকে বৃদ্ধি পেল এত, তাহলে একে কত বৃদ্ধি পেল? ডিভাইডেড বাই পি। তাহলে 100তে কত বাড়লো? ইন্টু 100। এভাবেই তো আমরা পার্সেন্ট ক্যালকুলেশন করি, তাই না? তো এটাকে লিখে দিই, 13p/10 থেকে পি যদি মাইনাস করি তাহলে এটা হয়ে গেল আমার 13 থেকে 10 বাদ দিলে 3p/10। 3p/10 আর নিচে আছে পি ইন্টু 100%। পি ক্যান্সেল, একটা করে 0 ক্যান্সেল, 3 10 30। 30% হচ্ছে আনসার, অপশন সি, 30%। আচ্ছা, পরের 28 নম্বর, জায়গাটা 23 হয়ে গেছে, 28 হবে। 28 নম্বর অ্যাসার্শন রিজন দিয়েছে একটা, দেখো
থাকবে তোমাদের পরীক্ষায়, কিন্তু অ্যাসার্শন রিজন থাকবে, এবং এই অ্যাসার্শন রিজন গুলো কিন্তু মানে একটু কনফিউজিং, তাই না? তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো জানবে অ্যাসার্শন রিজন কিন্তু একটু কনফিউজিং, তো এটা যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস দরকার। এখানে তোমাদের অ্যাসার্শন রিজনে একটা বিবৃতি দিবে আর তার জন্য একটা ব্যাখ্যা দিবে, দিয়ে 4টে অপশন থাকবে। তো দেখো বিবৃতি কি বলা আছে, সুষম বৃত্তপথে গতিশীল কণার রৈখিক ভরবেগ সর্বদা পরিবর্তনশীল। কি বললো? সুষম বৃত্তীয় গতি। সুষম বৃত্তীয় গতি মানে, সুষম বৃত্তীয় গতি মানে বৃত্তাকার পথের প্রত্যেকটা বিন্দুতে স্পিডটা কনস্ট্যান্ট। বেগ কনস্ট্যান্ট না, কিন্তু স্পিড কনস্ট্যান্ট, মানে বেগের মানটা কনস্ট্যান্ট। বেগকে আমি কনস্ট্যান্ট বলতে পারবো না, কারণ বেগ একটা ভেক্টর রাশি, বেগের একটা ডাইরেকশন আছে। বৃত্তাকার পথে ঘুরলে ডাইরেকশন তো চেঞ্জ হবে, আর ডাইরেকশন চেঞ্জ হলে কিন্তু ভেক্টরটাই চেঞ্জ হয়ে যাবে। তো বেগটা কনস্ট্যান্ট না, এখানে মাথায় রাখবে দ্রুতিটা কনস্ট্যান্ট। আচ্ছা, বলেছে রৈখিক ভরবেগ পরিবর্তনশীল। আচ্ছা, ভরবেগ কি জিনিস? রৈখিক ভরবেগ, ভরবেগ বলতে আমরা বুঝি ভর ইন্টু বেগ। বেগ যেহেতু ভেক্টর রাশি, ভরবেগও ভেক্টর রাশি। তো বেগের মান যতই একই থাকুক না কেন, বেগের দিক তো পাল্টাচ্ছে সার্কুলার মোশনে, আর বেগের দিক পাল্টালে ভরবেগের দিকটাও পাল্টে যাবে। তাহলে এখানে ভরবেগটা কিন্তু সর্বদা পরিবর্তনশীল, ঠিক? তাহলে বিবৃতি এ কিন্তু সঠিক। ভরবেগের মান হয়তো পাল্টাচ্ছে না, ভালো করে শোনো, ভরবেগের মান হয়তো পাল্টাচ্ছে না, কিন্তু ভরবেগের দিক পাল্টাচ্ছে, তো ভরবেগ কিন্তু পাল্টাচ্ছে আলটিমেটলি। এর ব্যাখ্যাটা দেখো কি বলেছে, সুষম বৃত্ত পথে গতিশীল কণার বেগের মান অপরিবর্তিত থাকলেও অভিমুখ সর্বদা পরিবর্তনশীল। হ্যাঁ ঠিক, এটাই তো কারণ, অ্যাকচুয়াল কারণ তো এটাই, বেগের মানটা ঠিক থাকলেও দিকটা চেঞ্জ হচ্ছে বলেই তো ভরবেগ পাল্টাচ্ছে। তাহলে ব্যাখ্যাটা কিন্তু সঠিক, এবং এটাই হচ্ছে এর অ্যাকচুয়াল ব্যাখ্যা। তাহলে কোনটা হবে দেখো, বিবৃতি এবং ব্যাখ্যা দুটোই সত্য, কিন্তু বিবৃতির সঠিক কারণ ব্যাখ্যা দেওয়া এখানে হয়েছে, অপশন এ, তাই না? এটাই এর সঠিক ব্যাখ্যা। ওকে, নেক্সট, সেন্টার অফ মাস থেকে প্রশ্ন দিয়েছে, দেখো খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের 35 নম্বরের মধ্যে 1 নম্বর, সেন্টার অফ মাস থাকবেই। কার্বন মনোক্সাইড অণু, কার্বন মনোক্সাইডে কি থাকে, একটা কার্বন থাকে বন্ড দিয়ে, আর একটা কি থাকে কিছু দূরে, অক্সিজেন থাকে। এদের মধ্যে দূরত্ব তোমাকে বলে দিয়েছে প্রশ্নে 1.12 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে কার্বন মনোক্সাইড এর কার্বন পরমাণু থেকে ভর কেন্দ্রের দূরত্ব কোথায় হবে? আচ্ছা, কার্বনের অ্যাটমিক মাস কত হয়? 12 না? আর অক্সিজেনের কত হয়? 16। জানা আছে এগুলো? আচ্ছা, আমরা কি জানি কোন সিস্টেমের ভর কেন্দ্র কোথায় থাকে? ভারের দিকে শিফট করে থাকে। কোনো একটা সিস্টেমের ভর কেন্দ্র সিস্টেমে যেখানে ভর বেশি সেই দিকে শিফট করে থাকে, তাহলে এখানে ভর কেন্দ্রটা কি হবে? অক্সিজেনের দিকে শিফট করে থাকবে। ঠিক আছে, তো বলছে ভর কেন্দ্রের দূরত্বটা নির্ণয় করো কার্বন থেকে। তাহলে একটা কাজ করো, কার্বনকে অরিজিন হিসাবে ফিক্স করো। তোমাদের আমি সেন্টার অফ মাস বের করা শিখিয়ে দিচ্ছি, যে কোনো অঙ্ক করতে পারবে। এরকম যদি অঙ্ক থাকে যে কোনো একটাকে ফিক্স করবে, কার্বনটাকে ফিক্স করলাম, করে এটাকে এক্স অ্যাক্সিস হিসাবে লেখো, আর ওপরেরটাকে ওয়াই অ্যাক্সিস হিসাবে লেখো, দিয়ে এখানে যতগুলো পার্টিকেল আছে প্রত্যেকটার কোঅর্ডিনেট লেখো। কার্বনের কোঅর্ডিনেট কত? কার্বনের কোঅর্ডিনেট 0 0, যেহেতু কার্বনকেই আমি অরিজিনে ফিক্স করেছি। আর অক্সিজেনের কোঅর্ডিনেট কত? 1.12, 0। যদিও এখানে ওয়াই অ্যাক্সিসটা লাগছে না, শুধু এক্স অ্যাক্সিসটাই লাগছে। ঠিক আছে, তাহলে সেন্টার অফ মাস বের করার ফর্মুলা লিখে নাও। সেন্টার অফ মাস বের করার ফর্মুলা, সেন্টার অফ মাসের পজিশন লেখো। সেন্টার অফ মাসের পজিশন সমান হয় সামেশন এমআই আর আই ডিভাইডেড বাই সামেশন এমআই। এটা হচ্ছে সেন্টার অফ মাস বের করার ফর্মুলা। আচ্ছা, এমআই কি জিনিস? এমআই হচ্ছে প্রত্যেকটা পার্টিকেল এমআই, আর আরআই হচ্ছে ওই পার্টিকেলগুলোর পজিশন।
ঠিক আছে, দেখো প্রত্যেকটা পার্টিকেলের পজিশনকে সেই পার্টিকেলের মাস দিয়ে মাল্টিপ্লাই করে সামেশন করব, আর তাকে মাসের সামেশন দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেন্টার অফ মাস তুমি পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখো এখানে সেন্টার অফ মাসের পজিশন তাহলে কত হবে? সেন্টার অফ মাসের পজিশন দেখো কি হবে। কার্বনের মাস কত? 12। কার্বনের পজিশন কত? 0 0। ঠিক আছে, অক্সিজেনের মাস কত? 16। অক্সিজেনের মাস 16 আর অক্সিজেনের পজিশন 1.12, তো গুণ করে দাও এই দুটোকে। দেখো এখানে কি আছে, এমআই ইন্টু আরআই আছে কিনা, তো এমআই আরআই গুণ করলাম, সামেশন মানে যোগ করে দিলাম, ডিভাইডেড বাই সামেশন এমআই, কার্বনের ভর যোগ অক্সিজেনের ভর, ব্যাস হয়ে যাবে অঙ্ক। এবার 12 0 0, এটা তো শূন্য হয়েই গেল। এবার এইটা করো, এখানে 16 আছে আর তার সঙ্গে হচ্ছে 1.12 গুণ আছে, ঠিক আছে, আর নিচে আছে 12 যোগ 16। আচ্ছা 12 আর 16তে কত হয়? 6 আর 2 8, 1 আর 1 2, 28। আচ্ছা এখানে না আমি ওয়াই তো জিরোই, ওয়াই আর লিখছি না, ওয়াইটা লিখছি না, এখানে 4 দিয়ে কাটাকুটি করছি, 4 7 28, 4 4 16, 7 দিয়ে এটা কাটবে, 0.7 একে 7, 6 7 42, 16 4 64, 0.64 অ্যাংস্ট্রম বেরাবে দেখো, 0.64 অ্যাংস্ট্রম, এই যে অপশন এ বেরিয়ে গেল। দেখো সেন্টার অফ মাস বের করা জীবনও ভুল হবে না এই ফর্মুলা দিয়ে যদি অঙ্ক করো। ঠিক আছে, এখানে কার থেকে বলেছে, দেখো কার্বন থেকে ডিস্টেন্সটা বের করতে বলেছিল, সেই জন্য কার্বনটাকেই আমি অরিজিনে শিফট করে দিয়েছি, যার থেকে ডিস্টেন্স বের করতে বলবে তাকেই অরিজিন হিসেবে ধরে নেবো। ওকে, নেক্সট, দ্বন্দ্বের ভ্রামককে কি বলে? এটা তো একদমই সহজ প্রশ্ন হয়ে গেল, টর্ক। দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বলে। নেক্সট 31, ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ যদি হঠাৎ 1/n অংশ হয়ে যায় তাহলে দিন রাত্রির দৈর্ঘ্য কত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। পৃথিবীর ব্যাসার্ধ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? দেখো দিন রাত্রি হয় কেন? পৃথিবীর আহ্নিক গতির জন্য। আহ্নিক গতি কাকে বলে? পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। আচ্ছা, পৃথিবী যখন নিজ অক্ষের চারপাশে ঘুরছে তখন কি পৃথিবীর ওপরে কি বাইরে থেকে কেউ টর্ক অ্যাপ্লাই করছে? নিশ্চয়ই না। তো বাইরে থেকে টর্ক অ্যাপ্লাই না হলে পারে বস্তু সংস্থার কৌণিক ভরবেগ কি থাকে? কনস্ট্যান্ট থাকে না। কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করে দিলাম। যেমন বাইরে থেকে বল প্রয়োগ না করলে রৈখিক ভরবেগ কনস্ট্যান্ট থাকে, তেমনি টর্ক অ্যাপ্লাই না করলে কৌণিক ভরবেগ সংরক্ষণ থাকবে। এটাই তো নিয়ম। তো করে দিলাম কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি। ধরে নাও আগে বস্তুটার ঘূর্ণন স্পিড ছিল ওমেগা 1, তাহলে কৌণিক ভরবেগের ফর্মুলা কি? I1 ওমেগা 1, আর পরে গিয়ে চেঞ্জ হয়ে গেল I2 ওমেগা 2। যেখানে আই বলতে কি বুঝি আমরা? মোমেন্ট অফ ইনার্শিয়া। খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু পরীক্ষার জন্য, মোমেন্ট অফ ইনার্শিয়া। আমি সাজেশনও দিতে থাকছি পড়াতে পড়াতে। ঠিক আছে, বলে দিচ্ছি এগুলো থেকে প্রশ্ন আসবে, মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, তারপরে সেন্টার অফ মাস থাকবেই। তো I1, আচ্ছা পৃথিবীকে আমি একটা সলিড স্ফিয়ার হিসাবে যদি ধরে নিই, নিরেট গোলক, তাহলে নিরেট গোলকের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? 2/5 mr²। আচ্ছা ব্যাসার্ধ পাল্টাচ্ছে কিন্তু ভর অপরিবর্তিত থাকছে, তাহলে পরে গিয়েও ভরটা এমই থাকলো, বাট ব্যাসার্ধটা R2 হয়ে গেল। ঠিক আছে, 2/5 এম এম ক্যান্সেল। তাহলে এবার দেখো R1², আচ্ছা ওমেগা 1 কে আমি 2π/T1 লিখে দিতে পারি, যেখানে T1 হচ্ছে আবর্তনকাল। একটা পূর্ণ আবর্তনের সময় যদি টি হয় তাহলে ওমেগা ইকুয়াল টু ফর্মুলা কি? 2π/T। আজকেই তো দেখালাম একটু আগে। আর এটা হয়ে গেল R2। আচ্ছা R2 কত লিখবো দেখো তো, R2 কে আমি R1/n লিখে দিচ্ছি, এর স্কোয়ার, আর ওমেগা 2 কে লিখছি 2π/T2।
ঠিক আছে, এই যে এখানে বলে দিয়েছে ব্যাসার্ধ 1/n অংশ হয়ে গিয়েছে আগের, তাহলে R2 কে কি লিখবো? R1/n, তাই না? আচ্ছা, টাইম পিরিয়ডের ব্যাপারে এবার চলে আসি। টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডটা কত? 24 ঘন্টা T1 আগে ছিল, মানে সচরাচর আমরা কি জানি আমাদের দিন রাত্রি কত ঘন্টায় হয়? 24 ঘন্টা। তাহলে টি এর জায়গায় 24 ঘন্টা বসালাম। আর এখানে R1²/n² হলো, আর এখানে নিচে কিন্তু 1/T2টা থেকে গেল। এখন দিন কত ঘন্টায় হবে আমি জানি না, সেটা T2 বের করতে হবে। R² কাটলো, T2টাকে কোনাকুনি নিয়ে চলে যাও এইদিকে, আর 24টাকে এইদিকে গুণ করে দাও, তাহলে 24/n²। ঠিক আছে, তাহলে আগে যখন 24 ঘন্টায় দিন হচ্ছিল, এখন 24/n² ঘন্টা লাগবে দিন রাত্রি হতে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে দিয়েছে দেখো 32 m ভর আর l দৈর্ঘ্যের একটা দণ্ড আছে, সরু দণ্ড। এই দণ্ডের একটা প্রান্ত দিয়ে আর দৈর্ঘ্যের সঙ্গে অভিলম্বভাবে যদি একটা অক্ষ কল্পনা করা হয়, তাহলে তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? আচ্ছা, তোমাদেরকে কিন্তু স্পেশাল কিছু কিছু শেপের বডির মোমেন্ট অফ ইনার্শিয়া সেন্টার অফ মাসের সাপেক্ষে কত হয় সেইটা মুখস্থ রাখতে হবে। আমি বলে দিই, তোমাদের রড মুখস্থ রাখতে হচ্ছে, ঠিক আছে, ডিস্ক, রিং, তারপরে হচ্ছে নিরেট গোলক, ফাঁপা গোলক, নিরেট চোঙ, ফাঁপা চোঙ, এগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো তোমরা মুখস্থ রাখবে সেন্টার অফ মাসের ভেতর দিয়ে যখন করছি। ওকে, আর বাকি যদি অন্য কোনো অ্যাক্সিস থাকে তাহলে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে আমরা করে নিতে পারবো। প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা কি সেটা বলছি। আচ্ছা, সেন্টার অফ মাস হচ্ছে এইটা, এটা হচ্ছে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া মাপি সেটা হচ্ছে আইসিএম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলছে I ইকুয়ালস টু ICM প্লাস MH এর স্কোয়ার। এটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেন্টার অফ মাসের ভেতর দিয়ে যদি কোনো অ্যাক্সিস কনসিডার করা হয়, তাহলে তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ICM যদি হয়, তাহলে অন্য কোনো অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? I ইকুয়ালস টু ICM প্লাস MH স্কোয়ার, যেখানে H হলো ওই অ্যাক্সিস দুটোর মধ্যে দূরত্ব। কিন্তু এখানে তোমাকে L দৈর্ঘ্যের দণ্ড বলে দিয়েছে, L দৈর্ঘ্যের দণ্ড বলে দিয়েছে, তাহলে এই H এর মানটা কত হবে? L/2, কারণ সেন্টার অফ মাস মিডিলে থাকে। সুষম দণ্ড যেহেতু, সুষম বস্তুর ক্ষেত্রে সেন্টার অফ মাস মিডিলে থাকে। আচ্ছা, সেন্টার অফ মাস মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয় দণ্ডের ক্ষেত্রে? মুখস্থ রাখবে 1/12 ml²। ঠিক আছে, তাহলে এখানে I এর মানটা প্যারালাল দিয়ে করে দিই, 1/12 ml² প্লাস m L/2 এর স্কোয়ার। এটা সলভ করে দেখো 1/3 ml² বেরাচ্ছে। তাহলে এটা অপশন বি হলো। নেক্সট, এবার 33 নম্বরে চলে যাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 33, এম ভরের একটা নিরেট গোলক ভি বেগে গড়িয়ে পড়ছে, তাহলে মোট গতিশক্তি কত হবে? গড়িয়ে পড়ছে, গড়ানো মানে কি? গড়ানো মানে হচ্ছে রোটেটও করবে আবার চলবেও, মানে ওর মধ্যে ঘূর্ণন গতিও থাকবে আবার চলন গতিও থাকবে। তাহলে মোট কাইনেটিক এনার্জি যদি বের করি, তাহলে আনসার বেরাবে 12 mv²। এটা হচ্ছে চলনের জন্য, আর ঘূর্ণনের জন্য আবার একটা গতিশক্তি এক্সট্রা থাকবে, সেটা হবে 12 I⍵²। মাথায় রাখবে, আমরা সচরাচর গতিশক্তিকে 12 mv² লিখি, ওটা চলনের জন্য, রৈখিক গতির জন্য। ঠিক আছে, কিন্তু এখানে বস্তুটা যেহেতু রোল করছে, রোলিং হচ্ছে এখানে, তাহলে চলনের জন্য 12 mv² হবে আর ঘূর্ণনের জন্য 12 I⍵² হবে। ওকে, এখানে কে গড়িয়ে পড়ছে? নিরেট গোলক, নিরেট গোলক। বেশ, সলভ করি, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে 12 mv², কাইনেটিক এনার্জি 12 mv² প্লাস 12 I⍵²। আই মোমেন্ট অফ ইনার্শিয়া নিরেট গোলকের কত হয়?
মুখস্থ রাখতে হবে 2/5 mr²। ঠিক আছে, 2/5 mr² হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া সলিড স্ফিয়ারের ক্ষেত্রে, নিরেট গোলকের ক্ষেত্রে। এরকম শেপ চেঞ্জ করে দিলে কিন্তু এটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কার ক্ষেত্রে কত হয় সেটা তোমরা একটু দেখবে। আর ওমেগা মানে আমরা জানি v/r, তো স্কোয়ার করলাম v²/r², r² ক্যান্সেল। সলভ করবে এটা নিজেরা, সলভ করে নিয়ে দেখো 7/10 আসছে কিনা। 7/10 mv², অপশন এ। অপশন এ 7/10 mv² করে নাও। আচ্ছা 34 নম্বরে চলে যাই। কৌণিক ভরবেগের ভেক্টর রূপ কি হয়? খুবই ইজি, আর ক্রস পি। কৌণিক ভরবেগ হচ্ছে আর ক্রস পি, রৈখিক ভরবেগ, আর আর এর হচ্ছে ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, ভালো করে দেখবে, পি ক্রস আর না, কিন্তু আর ক্রস পি। কারণ ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু আলাদা হয়। ভুলবশত যদি উল্টো লিখে দাও তাহলে কিন্তু শেষ হয়ে গেল, ওটা আর ক্রস পি হবে। আচ্ছা আমাদের লাস্ট 35 নম্বর প্রশ্ন, তাহলে আজকে আমাদের সেট কমপ্লিট হবে। বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে, দেখো 4টে দিয়ে দিয়েছে, নিরেট গোলক, ফাঁপা গোলক, নিরেট চং, বৃত্তাকার রিং। ডান দিকে অ্যাক্সিলারেশন দেওয়া আছে। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। নততলের অঙ্ক দিয়েছে। একটা নততলের ওপর থেকে যদি কোনো একটা বস্তু গড়িয়ে গড়িয়ে, পিছলাচ্ছে না কিন্তু, গড়াচ্ছে, গড়িয়ে 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 যদি নিচে পড়ে, তাহলে কত ত্বরণ নিয়ে পড়বে, সেই ত্বরণের একটা ফর্মুলা আছে। ঠিক আছে, থিওরিতে তোমরা হয়তো হয়তো করে থাকবে, না করে থাকলে ফর্মুলা লিখে রাখো। জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস k²/r²। এটা হচ্ছে নততল বরাবর গড়িয়ে পড়া কোনো বস্তুর ত্বরণের রাশিমালা। ঠিক আছে, যেখানে থিটা হচ্ছে ওই নততলটার নতিকোণ। এবার কেটা কি? কে কে আমরা বলি চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন। সেটা আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে খুব সহজেই বের করতে পারি। কোনো বডির মোমেন্ট অফ ইনার্শিয়া যত হয় সেটাকে mk² লিখে দিই আমরা, দিয়ে সেখান থেকে কেটা ইজিলি বেরিয়ে যায়। তো এখানে নিরেট গোলক, ফাঁপা গোলক, নিরেট চং আর রিং বলা আছে। তো 4 জনের চক্রগতির ব্যাসার্ধ বের করে করে এখানে পুট করব, ক্যালকুলেশন করে দেখব কার অ্যাক্সিলারেশন কত বেরাচ্ছে। ঠিক আছে, প্রথমে নিরেট গোলক 1 নম্বর। নিরেট গোলক, দেখো নিরেট গোলকের ক্ষেত্রে কি হয়? নিরেট গোলকের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? 2/5 mr²। ঠিক আছে, যেখানে আর ব্যাসার্ধ আর এম হচ্ছে ভর, ওটাকেই লিখে দেবো mk²। চক্রগতির ব্যাসার্ধ বের করার নিয়ম কি বললাম? মোমেন্ট অফ ইনার্শিয়া যার যত আছে সেটাকে mk² লিখে দাও। আচ্ছা এখান থেকে আমার k²/r² লাগবে আলটিমেটলি। k²/r² কত বেরাচ্ছে দেখো, 2/5। এম ক্যান্সেল। তাহলে নিরেট গোলকের অ্যাক্সিলারেশন কত হবে? জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস k²/r² জায়গায় 2/5। তাহলে এটা 5 কে 5 আর 2 এর 7/5, উল্টালে 5/7। 5/7 জি সাইন থিটা। ঠিক আছে, 5/7 জি সাইন থিটা, অপশন সি হচ্ছে এটা। একের সাথে গেল সি, প্রত্যেকটা করে দিচ্ছি। 2 নম্বর, ফাঁপা গোলক যদি হয়, ফাঁপা গোলকের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? 2/3 mr²। ঠিক আছে, সমান ওটাকে mk² লিখে দাও। তাহলে k²/r² কত বেরালো? কাটলাম 2/3। তাহলে অ্যাক্সিলারেশন জি সাইন থিটা বাই 1 প্লাস 2/3। তাহলে এটা 3 একে 3 আর 2 5/3, উল্টালে 3/5 জি সাইন থিটা। কোশ্চেনে দেখো ডি তে আছে
2 এর সাথে ডি চলে গেল। এবার চলে আসো নিরেট চোং। নিরেট চোং, নিরেট চোং এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? হাফ এম আর স্কোয়ার, সেটাই লিখে দেবো এম কে স্কোয়ার। মাস ক্যান্সেল, আমার লাগবে কে স্কোয়ার বাই আর স্কোয়ার, সেটা বেরালো হাফ। তাহলে অ্যাক্সিলারেশন কত? জি সাইন থিটা ডিভাইডেড বাই 1+হাফ। 1+হাফ মানে 3/2, উল্টালে 2/3 জি সাইন থিটা। ঠিক আছে, 2/3 জি সাইন থিটা, অপশন এ হলো। আর তারপরে আছে বৃত্তাকার রিং। আর করছি না, কারণ 3টা করলেই আর 4 নম্বরটা করতে দরকার নেই, মিলে যাবে অপশন। দেখো, তাও আমি বলে রাখছি, তোমরা বাড়িতে ট্রাই করবে। বৃত্তাকার রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া হয় শুধু এম আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কে স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যাবে, দিয়ে দেখবে। তাহলে কোন অপশনটা হলো দেখে নাও। 1-এর সি, এই যে 1-এর সি, এটা আর এটা, এর মধ্যে কোনটা হবে? 1-এর সি, তারপরে 2-এর ডি, 2-এর ডি, এই যে অপশন এ 1-এর সি, 2-এর ডি। এক সেকেন্ড, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 3-এর এই বেরালো। ঠিক আছে, আর 4-এর বি হবে, দেখে নেবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে একটা সেট কমপ্লিট করলাম। তোমরা 35-এর মধ্যে কত স্কোর করতে পারলে সেটা আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে আবার আরেকটা সেট নিয়ে। আজকের মতো এইটুকুই থাকুক।